নিজের সম্পত্তি, আমি যা ইচ্ছা তা করবো। হাসিনা যেরকম বলতো এটা আমার দেশ, আমার বাবার দেশ, এটা আপনারা শুনেছেন। এটা হলো বাংলাদেশ, এটা কারো দেশ না, আমাদের সকলের দেশ। সুতরাং এখানে জনগণ যেটা চায় সেটাই করতে হবে। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সংস্কার প্রয়োজন। আমি একটা দুইটাতে অংশগ্রহণ করেছি, বাকিগুলো আমাদের প্রতিনিধিরা ছিল। এখানে কোন দ্বিমত ছিল না। আমি একটা কথাই দুই একটা শুধু আপনাদের সামনে উদাহরণ দিতে চাই, জনগণ যেন আমাদের ব্যাখ্যাগুলি বুঝে। আমরা কি চাচ্ছি, যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান হয়, চুপ করেন না, সে যেন একটা যাচাই বাছাইয়ের মধ্যে আসে এবং তাকে নির্বাচিত করা হয়। যারা মেম্বার হবে তাদেরও যেন যাচাই বাছাইয়ের মাধ্যমে ওখানে পদায়ন হয়। একইভাবে পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, সবকিছু যেগুলি বাদ পড়েছে এগুলি আমরা চেয়েছি একটা যাচাই বাছাই কমিটি হবে। এটা পার্লামেন্ট মেম্বারদের দিয়ে হইতে পারে, আপার হাউসের মেম্বারকে দিয়ে হইতে পারে। আমেরিকাতে সিস্টেম আছে, একটা অ্যাম্বাসাডার যদি কোনো দেশে যাইতে হয় তাকে ওই কমিটির মাধ্যমে, ফরেন রিলেশন কমিটি যেটা হয়, ওই কমিটিকে তাকে সহজ জবাব করতে হয়। তারা যদি মনে করে ও ওই দেশের জন্য ঠিক আছে, তাহলে তাকে পাঠানো হয়। আমরা তো আর আমেরিকান সিস্টেমে যেতে চাই নাই, আমরা চেয়েছি একটা ন্যায়ের সিস্টেমে যাওয়ার জন্য, মানুষের সুবিধার সিস্টেমে যাওয়ার জন্য। বিএনপি এটা কেন না করছে এটা আমার বোধগম্য নয়। আমি দুইবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা রেকর্ড সৃষ্টি করেন, সবকিছু আপনি সংস্কারগুলি মেনে নিয়ে ইতিহাসে আপনার নাম লেখান। আপনার বাবাও লেখাইছে, আপনার মাও লেখাইছেন, আপনি এটা ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকেন। এখানে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করলে হবে না। বাংলাদেশের মানুষ এবং অন্য দেশের মানুষের মধ্যে পার্থক্য আছে। এখানে মানুষ হল বিদ্রোহী, কারণ ঝড় ঝাপটার মধ্যে তারা, তুফানের মধ্যে তাদেরকে বেঁচে থাকতে হয়। এবং বিদ্রোহ করাটা এটা নতুন কোন বিষয় না। 1757 সালেও যে বিদ্রোহ করেছিল সেও বাঙালি ছিল। 1971 সালেও আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এরশাদকে পতন করেছিলাম। অনুরূপ ভাবে বিএনপির বিরুদ্ধে ওই দিন জামাত এবং আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করেছিল। সারা রাত আমরা ঘরে যেতে পারিনি, পার্লামেন্টে বসা ছিলাম। বসে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পাশ করতে হয়েছিল। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, ইচ্ছা করে যদি আমি কোন একটা সমস্যা সৃষ্টি করি তাহলে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তার সামনে অনেকগুলি সমস্যা। একটা হলো বিরোধী দলকে পার্লামেন্টে সামাল দেওয়া, দুইটা হলো সংস্কারগুলি বাস্তবায়ন করা, 3 নম্বর হলো তেলের কারণে, পেট্রোল, অকটেন, ডিজেল যাই বলেন, এটার কারণে বাংলাদেশে যে প্রভাব পড়বে এটার থেকে বের হওয়া আসা বর্তমান সরকারের পক্ষে সম্ভব না। আমি এটা বলে দিচ্ছি, সত্যটা তাদের পক্ষে সম্ভব না। তারপরে হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি বাইরে ভালো না। জামাতের আমির সাহেব, সেক্রেটারি জেনারেল সাহেব বললেন কালকে চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে দুর্ভোগ হয়েছে, রাস্তায় যে দৌড়াদৌড়ি, এটা আমরা আশা করছি না। এইভাবে বিভিন্ন জায়গায় অনেক হত্যাকাণ্ড ঘটছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। পার্লামেন্টে আজকে কারা আসছে
এটা না মানার কারণটা কি? 3 ভাগের 1 ভাগ হলো ব্যবসায়ী, আর 1 ভাগ হলো অশিক্ষিত। সশিক্ষিত মানে কি? অশিক্ষিত। এটা অশিক্ষিত না লেখে ভদ্র ভাষায় লেখে কি সশিক্ষিত। ও পার্লামেন্ট কি বুঝবে? একটা বক্তব্য রেখে দিলাম মাইকের সামনে, হ্যাডাম দেখাই দিলাম, বউ দেখলো যে আমার জামাইটা হ্যাডাম দেখাইছে। পার্লামেন্টে একটা বক্তব্য রেখে আসছে, তার কিছু এলাকাতে লোক থাকে তারাও বলে যে আমার সাপটা হ্যাডাম দেখাইছে। এটা ভালো বক্তব্য রাখছে। সে যে পার্লামেন্ট শব্দ বানানো করতে পারে না, এটা তো বহু বুঝে না। সংস্কার কি জিনিস এটা তো তার বউ বা তার সমর্থকরা বুঝে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে চারিদিকের থেকে কিছু দুষ্ট চক্র ঘিরে রেখেছে। আপনাকে দুষ্ট চক্র ভেদ করতে হবে, অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে কোনো আপত্তি নেই। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। প্রেসিডেন্ট জিয়া যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিল, সর্বপ্রথম আমি একজন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, ইসমাইল সাহেব। ইসমাইল সাহেব যখন রুমে ঢুকলো, উনি আমাকে টেলিফোন করলেন, বললেন না সরি, ইসমাইল সাহেবকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিলাম, উনি যখন অ্যাপয়েন্টমেন্ট এটা কার্ড থাকে ওটাতে দেখার পরে উনি আমাকে ডাকলেন, ইসমাইল সাহেবের সাথে আমার কি করণীয়, ওনার কিসের জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো? হয়তো আপনাকে আমি আগে বলা উচিত ছিল, আপনি কি ব্যবসা বুঝেন? আপনি তো আগের থেকে আসছেন, ব্যবসা তো আপনি বুঝেন না, আমিও বুঝি না। সুতরাং ইসমাইল সাহেব একজন ব্যবসায়ী যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের অভিযোগ নেই। তার জীবনের সমস্ত রুজি রোজগার যা কিছু পুঁজি আছে সবকিছু তৎকালীন বাংলাদেশে, সরি পূর্ব পাকিস্তানে করেছে, বর্তমান বাংলাদেশে করেছে, অন্য জায়গায় এসে কোনো পুঁজি করে নাই। তার বাড়ি হলো ইরানেই। সুতরাং তার কাছ থেকে সঠিক তথ্যগুলি পাবেন, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ব্যবসায়ীরা ফাঁকি দেয়, ট্যাক্স কিভাবে ফাঁকি দেয়, সরকারের কি করণীয়, ব্যবসায়ীদেরকে আরো উৎসাহিত করার জন্য কি করণীয়। আপনি শুধু শুনতে থাকবেন, মাঝে মাঝে প্রশ্ন করবেন। তুমি আমাকে বললেন যে এটা আগে বলো না কেন? আমি যা আগে বলি নাই, আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে এটা বলতে পারি নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার চারিপাশে যারা আছে সরকার পরিচালনায় তারা অভিজ্ঞ নয়, সুতরাং আপনাকে বিপদগামী করছে। রেজাল্ট কি হবে? আমরা যারা 11 দলীয় প্রজোটে আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে আমরা ক্ষান্ত হব না। এটা হলো আমাদের প্রাথমিক স্টেজ। এর পরের স্টেজ হবে বিভিন্ন বিভাগে বিভাগে জনসভা, এরপরে হবে জেলায় জেলায় জনসভা, এরপরে হবে পুরো বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান। এটা কি আপনি সামাল দিতে পারবেন? আপনি নিশ্চয়ই মাঝে মাঝে ভিডিও দেখেন, আপনার লোকেরা যখন নয়াপল্টনে কড়া বক্তব্য রাখছিল, পুলিশ আসুক, গুলি করুক, দেখি কিভাবে করে, আমি প্রথমে বুক দিয়ে দাঁড়ায় থাকবো। ঠস করে যখন একটা গুলি আওয়াজ হলো, সে সকলের আগে দৌড়ে চলে গেল। এটা ভিডিওতে আছে, আমি এটা বলতে চাচ্ছি না, বাকি জিনিসটা বাকি অর্ধেকটা বলতে চাচ্ছি না, জানি। এ হলো তাদের অবস্থা। আমরা যখন বিএনপিতে ছিলাম এটা ছিল না, আমরা বুক পেতে কাজ করেছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এরশাদের বিরুদ্ধে সর্বশেষ পতনের মিছিলটা আমার নেতৃত্বে হয়েছিল। আমার সাথে ছিল আমানুল্লাহ আর খায়রুল কবির খোকন আর ছাত্র দল যুব দলের নেতারা। আমরা শুরু করেছিলাম গুলিস্তান থেকে,
আমাদের লক্ষ্য ছিল মৌজা পর্যন্ত যাওয়া। নেতারা ফটো উঠানো শেষ, পাশে তাদের গাড়ি দাঁড়ায় থাকে, গাড়িতে করে তারা চলে যায়, মোটরসাইকেল থাকে। শেষ পর্যন্ত আমার মৌজা পর্যন্ত ছিল ব্যারিস্টার রফিক, আর কেউ ছিল না। মৌজাকের পরে উনিও ছিলেন না।